নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শাড়ি গয়না সব বের করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো বিয়েবাড়ির জন্য সাজগোজ করছি। কয়েকদিন আগে কিছু গায়ে হলুদের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা বোনের, তারই আজ রিসেপশন। এই বিয়েটা অবশ্যই একটুখানি অন্যরকম, কীরকম সেটা জানাবো। তো এখানে সাজগোজ করে নিচ্ছি। কিছু কিছু জামা কাপড় গয়না থাকে যে সব সময় তো ব্যবহার করা হয় না বিয়েবাড়ি ছাড়া, তো একটা সুযোগ পেয়েছি তো একটু সাজগোজ করেই নেই। আর যদিও বিয়েটা অন্য কোথাও নয়, আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যেই, তারপরেও তো বিয়ে বলে কথা, একটু সাজগোজ না করলে তো হয় না। কেনার সময় তো অনেক রকমেরই মেকআপের জিনিস কিনে রাখি, কিন্তু সাজগোজ তেমন একটা করি না, তাই সব কিছু পরেই থাকে। আগে কি হতো, বিয়েবাড়ির ইনভিটেশন পেলে এত খুশি হয়ে যেতাম, সাজগোজ করে যাব, নতুন শাড়ি পরবো। এখন আর ভালো লাগে না। সারা দিন কাজকর্ম করার পরে আবার একটা জায়গায় রেডি হয়ে যাওয়াটা কেমন যেন বার্ডেন মনে হয়। আর এখন বিশ্বাস করো তেমন একটা সাজগোজও করতে ইচ্ছে করে না, তারপরেও না করলেই নয়। হয় না, সংসারের এত কাজকর্ম থাকে, তারপরে আবার বেরোবো, এই সময়টা যদি একটুখানি রেস্ট করতে পারতাম তো আমার জন্য ভালো হতো, তেমনই মনে হচ্ছিল। আসলে এই যে সংসারের সব কাজ করলাম, আয়ুষ্মানকে পড়ালাম, পড়িয়ে ঠরিয়ে এখন রেডি হচ্ছি। ভীষণ টায়ার্ড লাগছিল, কিন্তু করার কিছু নেই। তারপরেও যেহেতু একই বিল্ডিংয়ের মধ্যে যেতে তো হবেই, তো এই তো কোনো রকম করে যতটা আমার দ্বারা সম্ভব হলো ততটুকুই সেজে নিলাম। আর এই শাড়িটাও অনেক দিন থেকে পরা হয় না, কেনার পরে একদিনই পরেছিলাম। এই শাড়িটা তোমাদের দাদা দিয়েছিল বিবাহবার্ষিকীতে, তো তারপরে একদিন হয়তো পরেছিলাম, বিবাহবার্ষিকীর দিনই হয়তো পরেছিলাম সম্ভবত, তারপরে একদিনও পরা হয়নি। তো ভাবলাম এই শাড়িটা যেহেতু পরা হয়নি এটাই পরি। তো এই তো কোনো রকম করে শাড়িটাও পরে নিয়েছি। খুব একটা ভালো আমি শাড়ি পরতে পারি না, তারপরেও চেষ্টা টেষ্টা করে যতটুকু পারলাম ততটুকুই পরলাম। আর শাড়ি তো খুব একটা আমি বেশি পরিও না, যার জন্য শাড়ি পরার যে ভালো একটা অভ্যেস আছে সেটাও নয়। আর চুলটা এভাবে খোলাই রাখলাম, চুলটা বাঁধতেও অনেকটা সময় লাগবে, আর চুল একা একা খুব ভালো যে বাঁধতে পারি তাও নয়। তো যাই হোক, এই তো বিয়েবাড়ির জন্য কোনো রকমে রেডি হয়ে নিলাম। আর যেটা বলছিলাম, একটুখানি অন্যরকম বিয়ে। বিয়েটা হয়েছে ওদের মন্দিরে, কারণ যাদের বিয়েতে যাচ্ছি তারা পুরোপুরি ইসকন মতে মানে দীক্ষিত। আর ইসকনের নিয়ম তোমরা জানো, ওরা পিওর ভেজিটেরিয়ান। তারপরে ওনাদের যে মতগুলো আছে বিয়ে কিভাবে হবে না হবে সেগুলো একদম সাধারণ আর পাঁচটা বিয়ের থেকে একটুখানি আলাদা। তো বিয়ে ওদের হয়েই গিয়েছিল, আজকে মেয়ের বাড়ির তরফ থেকে রিসেপশন। তো এই তো রিসেপশনের জন্যই আমরা যাচ্ছিলাম। আর এই তো আমাদের নিচের যেই গ্যারেজ আছে, অনেক বড় জায়গা, সেখানেই অনুষ্ঠানটা রেখেছিল। আর আমি দেখো এখানে আয়ুষ্মানকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম। ও একটু আমার ওপর রাগ করেছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 10:30 বেজে গেছিলো। আমাদের বিল্ডিংয়ের মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছিলো, আমরাই শেষ। তো এত দেরি হয়ে গেছিলো, কারণ ওকে পড়াবো, তারপরে বাকি কাজকর্ম করব, সাজগোজ করতেও অনেকটা সময় লেগেছিল। তো এই তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ব্রাইডকে, আজকে ওকে ভীষণ সুন্দর লাগছিল। বেশিরভাগই সবাই বলে শীতকালে বিয়েবাড়ি ভালো, কিন্তু আমার পক্ষে গরমকালে বিয়েবাড়ি ভালো লাগে, কারণ ওই চাদর সোয়েটার পরে আমার বিয়েবাড়ি যেতে ইচ্ছে করে না। তো সেক্ষেত্রে আমার গরমকালের বিয়েবাড়ি বেশি ভালো লাগে। আর এখন যদিও খুব বেশি গরম পড়েছে, তারপরেও আমাদের এখানে কিন্তু খুব একটা গরম নেই, যতটা গরম আর কি টিভিতে শুনছি যে এই দক্ষিণের দিকে ভীষণ গরম পড়েছে। তো আমাদের এদিকেও গরম আছে, কিন্তু তার থেকে তুলনামূলক অনেকটাই কম। আর এখানে একের পর এক খাবার দিয়ে যাচ্ছিল, ওরা যেহেতু পিওর ভেজিটেরিয়ান তো সব খাবারই ভেজ ছিল ঠিকই, কিন্তু ভীষণ ভালো হয়েছিল রান্নাবান্নাগুলো। আর এত করে দিয়ে যাচ্ছিল একের পর এক, যে খাওয়াই যাচ্ছিল না এতগুলো একসাথে। আর এমনিতেই বিয়েবাড়িতে গেলে আমার সব হজপজ হয়ে যায়, কারণ এত খাবার একসাথে দিয়ে যায় যেটা খাওয়া আমার আর আয়ুষ্মানের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তারপরেও যতটা পারলাম খেয়ে নিলাম।
আর অনেকের কাছে বিয়েবাড়িতে ভেজ খাওয়াটা একটুখানি অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমাদের অভ্যেস আছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ইসকন মতে দীক্ষিত। অনেক বছর হয়ে গেল ওনারা পিওর ভেজিটেরিয়ান, মাছ মাংস কোনো কিছুই খান না ওনারা। আর তাছাড়া যারা ইসকন মতে জানো তোমরা, অনেক নিয়ম আছে আমার হাতেও, এমনকি আমার শ্বশুর শাশুড়ি কোনো খাবারই রান্না করা খান না। তো ওনাদের যেহেতু খাবারে অনেক বিধিনিষেধ আছে, সবার রান্না করা খাবার খাওয়া বা যেটা ভেজের মধ্যেও অনেক এমন জিনিস আছে যেগুলো ওরা খেতে পারে না। তো যার জন্য আমি যেহেতু বাড়ি থেকে এগুলো আগের থেকেই দেখে আসি, আমার অভ্যেস আছে এগুলো আর কি, সমস্ত ব্যাপারগুলো জানা বা বিয়ে বাড়িতে ভেজ খাওয়া, কারণ আমাদের বাড়িতেও এমন অনেক বিয়ে হয়েছে যেগুলোতে পিওর ভেজ ছিল। তো যার জন্য আমার কাছে এই জিনিসগুলো একদমই মানে অবাক করেনি। আর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই চান যে আমরাও যেন পিওর ভেজ হয়ে যাই। মাছ মাংস কিছুই খাবো না, এরকম ওনারা সবসময় বলে যে তোমরা একদম মাছ মাংস খাবে না, কিন্তু আমাদের দ্বারা সেটা একদমই সম্ভব হয় না, কারণ আমরা একদমই নিরামিষ খেতে পারি না। আর আয়ুষ্মান তো একদমই পারে না, তোমাদের দাদাও পারে না। তো এই জন্য কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আমাদের ওপর মাঝে মাঝেই রেগে যান কেন আমরা মাছ মাংস খাই। কারণ মাছ মাংস খাওয়ার জন্য আমাদের সাথে আর কি আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই একটুখানি কি বলবো, একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়। দেখবে যারা ভেজিটেরিয়ান আর যারা নন ভেজ, তাদের মধ্যে কিন্তু সবসময় একটা দূরত্ব চলতেই থাকে, কারণ আমরা যেটা রান্নাবান্না করি সেটা ওনারা খান না, আবার ওনারা কিছু রান্নাবান্না করলে আমাদের পছন্দ হয় না যার জন্য আমাদের বাড়িতে গিয়ে খুব একটা থাকা হয় না। খাওয়া দাওয়ার কারণে আরও বেশি এই পার্থক্যটা আর কি সৃষ্টি হয়েছে। তো এখানে এটা তার পরের দিনের ব্লগ ছিল। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে স্নান ধান করে এখন রান্নাবান্না করছিলাম। তো এখানে দেখো ডাঁটা পটল আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল করব, তার সাথে কচুর শাক করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো কচুরটাকে দেখো কেটে তারপরে জলের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, কারণ একটু গলার মধ্যে খচখচ করে, তো আমার ভয় লাগে যদি রান্না করলে আবার চুলকায়, তো যার জন্য ভালো করে এটা আমি লবণ দিয়ে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে আদা জিরা তারপরে কাঁচা লঙ্কা বেটে টমেটো দিয়ে মাছের ঝোলটা পাতলা করে করব। আর অন্যদিকে বেশি করে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। তো এই তো দুপুরে রান্না বান্না চলছিল। দেখবে যারা মাছ মাংস খায় না তাদের সামনে যদি মাছ মাংসের কথা বলা হয় তারা ভীষণ রেগে যায় এবং বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করে যে মাছ মাংস খেলে কি হতে পারে, প্রাণী হত্যা করা যায় না, তো বিভিন্ন ধরনের কথা। তো সেখানে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই যখনই এখন আমাদেরকে সামনে ওনারা পান, তো একই কথা আমাদেরকে বলতে থাকেন যে তোমরা মাছ খাওয়া ছেড়ে দাও, তোমরা মাংস খাওয়া ছেড়ে দাও, খুব ভুল করছো, খুব অন্যায় করছো। তো এভাবে আসলে এমন হয়ে গেছে এখন তোমাদের দাদা আর এই কথাগুলো শুনতে চায় না। ও একদম রেগে যায় যে আমার যেটা মন চায় আমি সেটাই খাবো। তো এভাবে বাধা দিও না। তো এর জন্যে হয় কি, এই যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো করলাগুলো আমি ছোট ছোট করলা ছিল লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব ভালো করে লবণ দিয়ে চটকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা, একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। এটা কিন্তু জল দেব না, জাস্ট ড্রাই করে আমি মেখে নেব, তারপরে তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নেব। এইভাবে করলা ভাজা করে দেখবে একটুও তো তেতো লাগবে না, তার সাথে এত ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে, পাতলা ডালের সাথেও খেতে ভালো লাগে। যারা করলা খেতে ভালোবাসে না তারাও কিন্তু এরকম করলা ভাজা খেতে পছন্দ করবে। আর জল মেশালে কিন্তু ভালো হবে না, জল মেশালে একটু কাদা কাদা হয়ে যাবে। আর এইভাবে যদি ড্রাই করে মাখা যায় তাহলে ভীষণ মুচমুচে হয়। আর এর মধ্যে চাইলে বেসন আর তারপরে কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। আমি ময়দা দিলাম, বেসন শেষ হয়ে গিয়েছিল তার জন্য। তো এখানে দেখো মুচমুচে করে করলাটা ভেজে নিলাম। রান্না করতে করতে তোমাদের কাছে অনুরোধ, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যে কোনো ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ব্লগগুলোকে শেয়ারও করতে পারো।
এখন এত গরম পড়ে গেছে, দুপুরবেলা আর রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। তাই চেষ্টা করি সকাল সকাল রান্নাবান্নাটা করে নেওয়ার, কারণ যত বেলা হয় তত গরম বেড়ে যায়। আর এদিকে দেখো পাতলা করে মাছের ঝোল করে নিয়েছিলাম, গরমে ভীষণ ভালো এরকম মাছের ঝোল খেতেও কিন্তু ভালো লাগে। আর এটাই ছিল দুপুরের আমাদের আজকের মেনু। একটা কথা আছে না, মন থেকে যদি কোনো কিছু না আসে, যে যতই জোর করুক দেখবে সম্ভব নয়। তুমি যদি কোনো কিছু পছন্দ না করো আর কেউ যদি তোমাকে ভীষণ জোর করে, এতে কিন্তু তুমি সেটা মেনে নিতে পারবে না। তো সবার ক্ষেত্রেই তাই, খাওয়া দাওয়ার বিষয়টাও তেমন। তুমি যদি পছন্দ না করো কোনো কিছু খেতে বা কোনোটা খেতে পছন্দ করো, তাহলে সেটা তোমার উপরে একান্ত ডিপেন্ড করবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে।